7 বছর আগের ঘটনা। ভাইয়া খুব করে চাচ্ছিল আমি যেন আমার হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য বাইরের দেশে ট্রাই করি। আমি তখন ভাইয়ার কথা মতো IELTS এর প্রিপারেশন নিচ্ছি। বাবা একদিন সন্ধ্যাবেলা করে আমাকে আর মামুনিকে ডাকলেন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে। বাবার চেহারা দেখেই আমরা আজ করতে পারি খুব সিরিয়াস কোনো বিষয়। মামুনি কি হয়েছে জানতে চাইলে বাবা বলেন তিনি আমার বিয়ে নিয়ে ভাবছেন। শুধু ভাবছেনই না, বরং তিনি রীতিমতো একজনের সঙ্গে আমার বিয়ের কথা পাকা করে ফেলেছেন। বাবার এরকম স্টুপিড সিদ্ধান্তের পেছনে কোনো কারণ শোনার মতো ধৈর্য আমার ছিল না। আমি সোজা না জানিয়ে দিই। বাবা তবুও ইনিয়ে বিনিয়ে আমাকে রাজি করানোর চেষ্টা করে। আমি রাজি হই না। জেদি স্বভাবটা ঘাড়ে চেপে ধরে। রুমে গিয়ে রাগে দরজা আটকে ভাঙচুর শুরু করি। কোথাও না কোথাও আমার বিশ্বাস ছিল সব সময়ের মতো বাবা এবারও আমার জেদের সামনে হার মানবে। কিন্তু আমার বাবা সেদিন প্রথমবারের মতো আমার বিশ্বাস ভাঙে। আমার ভাঙচুর বন্ধ হয় মামুনি চিৎকারের শব্দে। দরজা খুলে দ্রুত মামুনি বাবার রুমের সামনে যেতেই চিৎকারের শব্দ আরো স্পষ্ট শুনতে পাই। মামুনি কখনোই বাবার মতের বিপক্ষে কোনো কথা বলতো না, কিন্তু সেদিন মামুনি বাবার বিপক্ষে গিয়ে আমার পক্ষ নিয়ে কথা বলে। এটাই মামুনির ভুল ছিল। আদরের একমাত্র মেয়েকে কিছু বলতে না পেরে বাবা দরজা লাগিয়ে মামুনিকে ঝাড়ু পেটা করে। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে যখন প্রায় ভেঙে ফেলার উপক্রম হয়, তখন মামুনি চিৎকার থেমে যায়। বাবাও দরজা খুলে গটগট করে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি এই লোককে চিনি না। নিজের বাবাকেই নিজে চিনতে পারছিলাম না। বাবা বের হয়ে যেতেই আমি রুমে ঢুকে দেখি মামুনি ফ্লোরের একপাশে অর্ধ চেতনাহীন অবস্থায় পড়ে আছে। এতটুকু বলতেই বাণীর গলা ফের শুকিয়ে আসে, তবে সে থামে না। দুর্জয়ের চোখে তাকিয়ে বলতে থাকে, বাবা পরের দিন সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। বাবা ফেরার আগ পর্যন্ত আমরা মা মেয়ে মূর্তির মতো সারাদিন যে যার রুমে পড়েছিলাম। না, আমি লজ্জায় মামুনির সামনে দাঁড়াতে পারছিলাম না। মামুনি আমার সাথে কোনো কথা বলছিল। সেদিন রাতে বাবার এই নতুন রূপের কথা মিশিগানে বসে থাকা ভাইয়াকেও জানাইনি আমরা। কি জানাতাম? মাথা কাজ করছিল না তখন। জানানোর মতো পরিস্থিতি ছিল না। বাবা সন্ধ্যায় বাড়ি ফিরে অদ্ভুত এক কাজ করে। মামুনির কাছে আমার সামনে পা ধরে মাফ চায়। আমাকেও বলে তিনি সেই বিয়ে ভেঙে দিয়ে এসেছেন, আমার সামনে আর বিয়ের কথা তুলবে না। জানি না আমার মামুনি কিসে তৈরি, কিন্তু তিনি 1 মাস পেরোতেই বাবার সেই আঘাতের কথা ভুলে যায়। আবার আগের মতো স্বাভাবিক আচরণ শুরু করে। কিন্তু আমি বাবার সেই আচরণের কথা ভুলতে পারিনি। উপরে যতটাই স্বাভাবিক আচরণ করি না কেন, ভেতরে ভেতরে বাবার প্রতি আর সম্মান কিংবা ভালোবাসা অনুভব করতে পারতাম না। দুর্জয় শান্ত গলায় প্রশ্ন করে, তোমার বাবা পরে আর কখনো তোমার সামনে এরকম আচরণ করেছে? দুর্জয়ের প্রশ্ন শুনে বাণী মলিন হাসে। ঠোঁটের কোণে মলিন হাসি বজায় রেখে ঠান্ডা গলায় বলতে থাকে, সেই ঘটনার 1 মাস 15 দিন পরে বাবা হঠাৎ জানায় তিনি কি যেন এক কাজে চট্টগ্রাম যাবেন। আমাকেও সাথে নিয়ে যেতে চাচ্ছিলেন। আমার সবসময়ই সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু কখনো সুযোগ কিংবা সময় হয়ে ওঠেনি যাওয়ার। ভাইয়া যখন বন্ধুদের সাথে মিলে কক্সবাজার ট্রিপে গেছিল, তখন আমার খুব হিংসে হতো। এত ইচ্ছে থাকা সত্ত্বেও সেদিন বাবার প্রস্তাবে আমার মন টানছিল না, মানা করে দিই। সেদিন রাতে মামুনি আমার রুমে আসে। মাথায় তেল দেওয়ার বাহানায় খুব কথা বলেন আমার সঙ্গে। কথায় কথায় এও বলেন যে সেদিন প্রথম বাবা ওনাকে আঘাত করেননি, এর আগেও করেছেন বহুবার। এতটুকু শুনেই আমার বাবার প্রতি খুব ক্ষোভ জন্মায়। ইচ্ছে করছিল থানায় গিয়ে নারী নির্যাতনের মামলা করি, কিন্তু মামুনি আমাকে টেনে নিজের সামনে বসিয়ে খুব অদ্ভুত কথা বলে। এসব থানা পুলিশের নাকি মামুনির সম্মান যাবে, ওনার নাকি এই সংসারে বিন্দুমাত্র অসুবিধা হচ্ছে না। আর বাবাও নাকি শুধুমাত্র খুব রেগে গেলেই মাঝে মধ্যে এরকম গায়ে হাত তোলে। মামুনি আমার অ্যাবিউজার বাবাকে ডিফেন্ড করে আমাকে অনুরোধ করে আমি যেন বাবার সাথে চট্টগ্রাম গিয়ে ঘুরে আসি। তিনি চান না অযথা এসব নিয়ে আবার কোনো কথা কাটাকাটি হোক। আমি সেদিন মামুনির অনুরোধ ফেরাইনি, চট্টগ্রাম যেতে রাজি হই। কিন্তু মনে মনে ঠিক করে রেখেছিলাম একবার মিশিগান পৌঁছাতে পারলে ভাইয়াকে রাজি করিয়ে মামুনিকেও আমাদের কাছে নিয়ে যাব, আর দেশে বাবার কাছে কখনোই ফিরব না। এতদূর বলে বাণী আচমকাই থেমে যায়। দৃষ্টিনত করে আনমনে বলে ওঠে, কে জানতো সেটাই আমার নিজের বাড়িতে শেষ রাত হতে যাচ্ছে। কে জানতো সেটাই আমার মামুনির সাথে শেষ সাক্ষাৎ ছিল।
বাণীর আনমনে বলা কথা দুর্জয়ের কানে পৌঁছায়। সে এখনো যথেষ্ট ঠান্ডা আছে, উত্তেজিত হয়নি মোটেও। শান্ত স্বরে প্রশ্ন করে। তারপর? বাণী সম্বিত ফিরে পায়, ফের বলতে শুরু করে। পরের দিন আমি বাবার সাথে চট্টগ্রাম আসি। প্রথম দিন বাবা সারাদিন কাজে ব্যস্ত ছিল বিধায় আমি হোটেলে ঘুমিয়ে সময় পার করি। কিন্তু তার পরের দিন বাবা সারাদিন হাতে সময় রেখে আমাকে নিয়ে ঘুরতে বের হয়। সারাদিন চট্টগ্রাম শহর ঘুরে বিকেলের দিকে খুব ক্লান্ত অনুভব করায় আমি চলন্ত গাড়িতেই ঘুমিয়ে পড়ি। কিন্তু ঘুম যখন ভাঙে তখন আমি আর গাড়িতে ছিলাম না, ছিলাম অপরিচিত কারোর বেডরুমে। ঘুম ভাঙতেই আমি অনুভব করি আমার মাথায় অজানা কোনো কারণে খুব ভারী অনুভব হচ্ছে। কিন্তু সেসব দিক পাত্তা না দিয়ে আমি বাবাকে ডাকতে শুরু করি। রুম থেকে বের হতেই উপলব্ধি করি এটা কোনো সাধারণ বাড়ি নয়, আমাদের বাড়ির থেকেও কয়েক গুণ বড় এবং জৌলসপূর্ণ বাড়ি। আমি ঘুরতে ঘুরতে সিঁড়ি বেয়ে নিচে যেতেই দেখি বাবা সোফায় বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে। ওনার সঙ্গে আর কেউ নেই। আমি দ্রুত বাবার কাছে গিয়ে প্রশ্ন করি, আমরা কোথায় আছি? বাবা আমার প্রশ্নের তোয়াক্কা না করে আয়েশ করে চায়ে চুমুকটা বসায়। তারপর আমাকে টেনে নিজের পাশে বসিয়ে বলতে শুরু করে যে রাজনৈতিক এবং ব্যবসায়িক দুরবস্থার কথা। ব্যবসায় হঠাৎ বিশাল এক লস খেয়ে বাবার আর্থিক অবস্থার তখন করুণ দশা। অপরদিকে ইলেকশন এগিয়ে আসছে, ইলেকশন লড়ার মতো টাকাও বাবার কাছে নেই। এই পরিস্থিতির একটাই সমাধান, আমার বিয়ে। আমি যদি একবার বিয়েতে রাজি হয়ে যাই তাহলে পাত্র বাবাকে গুনে গুনে 10 কোটি টাকা দেবে। সেই সঙ্গে বাবার ইলেকশনে জেতার জন্য আনুষঙ্গিক বা যা খরচ আছে সব সে বহন করবে। বাবার কথা শুনে আমি নির্বাক হয়েছিলাম। নিজেকে মানুষ কম পণ্য বেশি মনে হচ্ছিল। আমার দাম কত জানো? 10 কোটি টাকা। শেষ বাক্যটা উচ্চারণ করার সময় বাণীর গলা কাঁপল। দুর্জয়ের স্থির চিত্ত মুখশ্রীতে এবার মৃদু অস্থিরতা লক্ষণীয় হলো। সে উঠে এগিয়ে আসতে চাইল বাণীকে আর এক গ্লাস পানি দেওয়ার জন্য, কিন্তু বাণী তার আগেই বলে ওঠে, ঠিক আছে। বাণীর ইশারা পেতেই দুর্জয় আর নড়ল না, আপন জায়গায় বসে রইল। বাণী নিজ থেকেই বলতে শুরু করে, আমি রাজি হলাম না বিয়ের জন্য। চিৎকার চেঁচামেচি করলাম শুধু। আমার বাবা বিন্দুমাত্র বিচলিত হয়নি। তিনি আমার সব চিৎকারগুলোকে নীরবে হজম করে নিয়ে উঠে দাঁড়ায়। আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে হেসে বলে, তিনি যা করছেন সবার ভালোর জন্য করছেন। আমাদের পুরো পরিবার এতে ভালো থাকবে, ভালো থাকবো আমিও। বাবার প্রতি আমার এতদিনের রাগ আমি আর চেপে রাখতে পারিনি। রাগে ক্রোধে ওনার হাত মাথা থেকে সরিয়ে একটা ফুলদানি তুলে নেই ওনার দিকে ছুঁড়ে মারার জন্য। ছুঁড়েও মারি, কিন্তু উনি নিজেকে বাঁচিয়ে নেয়। এক তিল পরিমাণ রাগ দেখায় না আমার ওপর। দেখাবে কেন? আমি ওনার কাছে তখন সোনার ডিম পাড়া হাঁস। উনি শুধু মুচকি হেসে বলে, আমি নাকি বিয়ে করি কিংবা না করি, এখান থেকে আমাকে সেই অচেনা লোকটার সাথেই থাকতে হবে। কারণ বাবা ইতিমধ্যে টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে। যেদিন আমি রাজি হব একমাত্র সেদিনই বিয়ে হবে। এটুকু বলেই উনি আমাকে সেই সম্পূর্ণ অচেনা বাড়িতে অচেনা এক লোকের আয়তায় রেখে চলে যায়। তুমি ওখান থেকে পালানোর চেষ্টা করোনি? দুর্জয়ের কণ্ঠে আগ্রহ নাকি চিন্তা তা ঠিক ঠাউর করতে পারল না বাণী। সে আপাতত অতীতের তীক্ষ্ণ ব্যথাগুলো ফের অনুভব করছে। ব্যথাতুর দৃষ্টি মেলে বলে, করেছি, সঙ্গে সঙ্গে বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু বের হওয়ার সুযোগ পাইনি। কিছু অপরিচিত মুখ এসে আমাকে ঘিরে ধরে। অনুরোধের সুরে বলতে থাকে ভয় না পেয়ে শান্ত হয়ে বসতে। আমি রাগে উগ্র আচরণ শুরু করি। সামনে যা পাচ্ছিলাম সব ওদের দিকে ছুঁড়ে মারতে শুরু করি। কিছুজন আঘাত প্রাপ্ত হয়। এসবের মধ্যেই কোথা থেকে এক আহত লোক এসে হঠাৎ আমার ঘাড়ে সুচালো কিছু একটা চেপে ধরে। শরীরের রন্ধ্রে রন্ধ্রে কিছু একটা প্রবেশ করছিল, তা আমি অনুভব করছিলাম, কিন্তু সেই অনুভূতি বেশিক্ষণ টিকে না। চেতনাহীন হয়ে পড়ি। দুর্জয়ের বুকের ভেতর নীরবে স্পন্দন চক্রবৃদ্ধি হারে বাড়ে ক্রমশ। দম আটকে সে বাণীর পানে চেয়ে থাকে। বাণী চুপ রইল ক্ষণকাল, অতঃপর বলতে শুরু করে, যখন জ্ঞান ফেরে তখন গভীর রাত্রি। অন্ধকারের মধ্যেও আবার আমি নিজেকে সেই একই বেডরুমে খুঁজে পাই। চেতনানাশক ঔষধের প্রভাবে কিনা জানা নেই, তবে শরীরে তখন বিন্দুমাত্র বল খুঁজে পাচ্ছিলাম না। আমি না পাচ্ছিলাম কিছু বলার শক্তি। কোনো মতে বিছানায় উঠে বসি। তখন এই রুমের দরজা খুলে অন্ধকারের মধ্যে কেউ একজন রুমে প্রবেশ করে। সে কে তা জানার প্রয়োজন বোধ করি না আমি। শুধু অন্ধকারে হাতের কাছে বালিশটা তার দিকে ছুঁড়ে মারি। কোনো লাভই হয় না। কেউ একজনটা এগিয়ে এসে বিছানায় আমার মুখোমুখি বসে।
মানুষটার উপস্থিতি আমাকে অস্বস্তি দিচ্ছিল। তবুও আমি সাহস করে তার হাত খামচে ধরি, নখের আঁচড়ে রক্ত বের করে আনি। গলায় মৃদু বল জুগিয়ে জানতে চাই সে কে। এক হিম শীতল পুরুষালী গলা জবাব দেয় হিরণ। নিজের নামটুকু বলেই উনি একটা লাইটার জেলে ধরে আমার মুখের কাছে। অন্ধকারচ্ছন্ন রুমে সেই মৃদু উষ্ণ আলোয় আমি নিজের জীবনের অভিশাপের মুখ দর্শন করি প্রথমবারের মতো। লোকটা শান্ত গলায় আমাকে জানায় ভয় না পেতে, আর কেউ আমাকে ছুতে আসবে না। যেই লোকটা আমাকে সেই চেতনানাশক ঔষধ ইনজেক্ট করেছিল তাকে মৃত্যু উপহার দিয়ে এসছে। আর কেউ যদি এই ভুল করার স্পর্ধা দেখায় তারও একই পরিণতি হবে। লোকটার এসব ভয়ঙ্কর কথা শুনে আমার মাথায় ওনার জন্য উপযুক্ত একটা শব্দই বারবার ঘুরছিল, মানিয়াক। লোকটা আমাকে বলে আমি যতদিন নিজ থেকে রাজি না হব ততদিন বিয়ে হবে না। তবে আমার ওই বাড়ি থেকে পালানোর অনুমতি নেই। আমার জীবন ওই উঁচু 4 দেয়ালের সীমানার মধ্যেই বদ্ধ থাকবে। বাহিরের পৃথিবীর সাথে আমার বিচ্ছিন্ন থাকতে হবে। দুর্জয় না চাইতেও তার গলায় বিস্ময় ফুটে ওঠে। পাথরের ন্যায় প্রশ্ন করে, বিয়ে করতে রাজি হলে কেন তাহলে? দুর্জয়ের প্রশ্নের পিঠে বাণী এবার মৃদু হাসে, রহস্যময় সেই হাসি। বাণীকে যত দেখছে তত অবাক হচ্ছে দুর্জয়। এই ধরনের হাসি যে পরিস্থিতিকে কতটা রহস্যময় করে তুলছে সেই সম্পর্কে কি এই মেয়ের বিন্দুমাত্র ধারণা আছে? বাণী দুর্জয় সে প্রশ্নকে উপেক্ষা করে বলে, 1 বছর ওই বাড়িতে আমি বন্দি দশায় ছিলাম। বাহিরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিলাম, নিজের পরিবারের সাথে যোগাযোগহীন ছিলাম। এই 1 বছরে হিরণের অসংখ্য লোককে আঘাত করে আহত করেছি। সুযোগ পেলে হিরণকেও ছাড়তাম না। যতবার সুযোগ পেয়েছি আঘাত করেছি। ওর বুকে কাটা চামচও গেঁথে দিয়েছিলাম একবার। মুহূর্তটা তৃপ্তিকর ছিল। এই 1 বছরে আমার জীবনের কন্ট্রোল আমার হাতে না থাকলেও একটা জিনিসের কন্ট্রোল আমার হাতে ছিল, সেটা হলো হিরণকে বিয়ে করতে মত দেয়া। আমার বাবা হয়তো ভেবেছিল আমি মামুনির মতো এসব কিছু মেনে নিব, কিন্তু বাবা আমাকে কখনো চিনতে পারিনি। আমার জেদ সম্পর্কেও হয়তো ওনার ধারণা নেই। নিজের সঙ্গেই আমি জেদ ধরি, প্রয়োজনে মরে যাব, কিন্তু এই মানিয়াক বর্বরকে কখনো বিয়ে করব না। আমি আমার জেদে অটুট থাকি। এই 1 বছর পর উপরওয়ালা আমার দিকে মুখ তুলে তাকায়। হিরণের কঠোর নিরাপত্তা ভেদ করে আমার ভাইয়া আমার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়। আমাকে হিরণের জাহান্নাম তুল্য প্রাসাদে ফেলে বাবা সিলেট ফিরে যাওয়ার পর মামুনি আর বাবার মধ্যে কি হয়েছে তা ভাইয়া অজানা। কেবল তার পরের দিন তিনি খবর পায় মামুনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। আমার মামুনি আর নেই। ভাইয়া খবর পেয়ে দেশে পৌঁছতে ততক্ষণে মামুনিকে দাফন করা হয়ে গিয়েছে। আমরা 2 ভাই বোন নিজের মাকে শেষবারের মতো দেখার সুযোগও পাইনি। আমাকে না পেয়ে ভাইয়া যখন বাবার কাছে জানতে চায় আমি কোথায়, বাবা জানায় আমি তাদের মুখে চুনকালি মেখে কারোর সঙ্গে পালিয়ে গিয়েছি। বাবার এই মিথ্যেটা ভাইয়া বিশ্বাস করে না, উল্টো তার কাছে সবকিছু সন্দেহজনক লাগছিল। তবে সেই মুহূর্তে তিনি কোনো রিকোয়েস্ট করে না। ভাইয়া আমার বিপরীত স্বভাবের, ঠান্ডা শান্ত স্বভাবের। ভাইয়া নিজের পড়াশোনা ছেড়ে দেশে রয়ে যায়। বাবার ব্যবসা সামলানোর নাম করে বাবার উপর নজর রাখে। 10 মাস পর আমার তথ্য পেতে সক্ষম হয়। আমি কোথায় আছি জানতে পেরে 2 মাস ওত পেতেছিল আমাকে উদ্ধার করার জন্য। সুযোগ পেতেই ভাইয়া সবার চোখ ফাঁকি দিয়ে আমার কাছে পৌঁছায়। হিরণের গার্ডদের চোখে ধুলো ছুঁড়ে আমাকে নিয়ে পালায়। দুর্জয় বাণীর কথায় এতটাই ডুবে গিয়েছে যে বাণী পালাতে সক্ষম হয়েছিল শুনে আনমনেই সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে তা দীর্ঘস্থায়ী হয় না। বাণী বলে ওঠে, কিন্তু সেটাই আমাদের সব থেকে বড় ভুল ছিল। 24 ঘন্টাও পালিয়ে থাকতে সক্ষম হইনি আমরা। ভাইয়া আমাকে নিয়ে দেশ ছেড়ে পালাতে চেয়েছিল, কিন্তু চট্টগ্রাম শহর ছাড়ার আগেই হিরণের লোকেরা আমাদের ধরে ফেরে নিয়ে যায় হিরণের ওই পাপের প্রাসাদে। ভাইয়ার এই দুঃসাহস হিরণের ক্ষোভের কারণ হয়। ক্ষোভে অন্ধকার হয়েও ভাইয়াকে বাড়ির পেছনের ওই শিমুল গাছের সাথে বেঁধে রাখে। ভাইয়াকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল। আঘাত করে যখন ক্ষান্ত হয়নি তখন হিরণ। এতদূর বলে বাণী আর কথা বলতে পারে না। চোখ বুজে জোরে একটা নিঃশ্বাস টেনে নেয়। গাল গড়িয়ে পড়ে তার উষ্ণ জল। কাপা গলায় বলে, আমার চোখের সামনে আমার ভাইকে খুন করে হিরণ। ওর হাতে আমার ভাইয়ার খুনের রক্ত লেগে আছে। দুর্জয়ের মস্তিষ্ক ফাঁকা হয়ে আছে।
তার আর কিছু শুনতে ইচ্ছে করছে না। গতকাল থেকে তার মস্তিষ্ক একের পর এক ধাক্কা সামলে ক্লান্ত হয়ে পড়েছে। মানসিকভাবে বিপর্যস্ত অনুভব করছে সে। আচ্ছা, যেই অতীতের গল্প শুনতে গিয়ে সে অসুস্থ অনুভব করছে, সেই অতীতের ভার তার সামনে বসা এই মেয়েটা কিভাবে বয়ে বেড়াচ্ছে? দুর্জয় আর সোজা হয়ে বসে থাকার শক্তি খুঁজে পাচ্ছে না। শরীরটা অসাড় হয়ে আসে তার। সঙ্গে সঙ্গে দুর্জয় নিজের নীতি ভেঙে একটা কাজ করে। কঠিন চিত্তের খোলস ছেড়ে সোফায় পিঠ টেলিয়ে চোখ বুজে ফেলে সে। নিজের দুর্বল হয়ে পড়াটা সামনে বসে থাকা নারীর সামনে প্রকাশ করে নিজের অজান্তেই। বাণী অশ্রুসিক্ত দৃষ্টি মেলে নীরবে দেখে সেই দৃশ্য। নিস্তব্ধ পরিবেশের নীরবতা ভেঙে মলিন গলায় বলে ওঠে, আমার শেষ আশ্রয়স্থল সায়ান্ন তালুকদারের লাশের ওপর পড়ে কাঁদছিলাম আমি। ভাইয়ার রক্ত আমার শরীর জুড়ে লেপ্টে ছিল, কিন্তু আমি অভাগী। নিজের ভাইয়ের মৃত্যু শোক পালনেরও সুযোগ পেলাম না আমি। ভাইয়ার লাশের ওপর থেকে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় হিরণ, নিজের ব্যক্তিগত বেডরুমে টেনে নিয়ে যায়। পালানোর শক্তি শুধু আমার ভাই পায়নি, সেই রাতে আমিও পেয়েছি। হিরণের ভয়ঙ্কর রূপের সঙ্গে সাক্ষাৎ হয়েছে সেই রাতে। হি ডিস্ট্রয়েড মি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। বন্ধু যাকে নিজের পাপা বলে চেনে, সে আমার রেপিস্ট। আমার ভাইয়ের খুনি ও বন্নির পাপা হতে পেরেছে, কিন্তু আমার স্বামী হতে পারেনি। সোফায় হেলান দিয়ে চোখ বুজে রাখা দুর্জয়ের মধ্যে বিন্দুমাত্র হেলদোল দেখা গেল না। কেবল ক্ষীণ গলায় প্রশ্ন করে, Did he did that to you again? বাণীর পা ঝুলিয়ে সোফায় সোজা হয়ে বসে থাকতে ভালো লাগছিল না। পুরনো ক্ষত তাকে দুর্বল করে দিচ্ছে আবারও। শরীর খানিকটা টলছে। অশ্রুসিক্ত চোখের পানি মুছে ঝুলিয়ে রাখা পা জোড়া এবার সোফায় তুলে দ আকারে বসে বাণী। বুকের কাছে ঠেকানো হাঁটুর উপর থুতনি ঠেক দিয়ে সে মলিন গলায় বলে, দুর্জয় এবার চোখ মেলে তাকায়, তবে সোজা হয়ে উঠে বসে না। নিজের থেকে ঠিক কয়েক হাত দূরে সোফাটিতে বসে থাকা নিজের মায়ের শাড়ি পরিহিতা নারীকে দেখে সে এক পল। ভারী অমাবস্যায় মোড়ানো এই নারীর জীবন। জ্যোৎস্নার সিটে ফোটাও নেই যে জীবনে। বাণীর চোখ এড়ায় না দুর্জয়ের দৃষ্টি। সেও কিছু পল দুর্জয়ের পানে চেয়ে রয়। অতপর রুগ্ন গলায় আবারও বলতে শুরু করে অতীত কথা। ভাইয়ার মৃত্যুর 6 বছর পর আমি দ্বিতীয়বারের মতো আবার পালাই, তবে এবার সঙ্গে করে বন্নিকে নিয়ে। আমি জানতাম কখনো না কখনো আমি হিরণের কাছে ধরা পড়ব, তবু আমি ওই জীবন থেকে মুক্তি লাভের লোভে সুযোগটা হাতছাড়া করি না। সকল গার্ডদের মনোযোগ আকর্ষণ করে আমি পালাই। সবাই তখন আমার পিছু নেয়। বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাড়াবাড়ি সিচুয়েশনটা কমে আসে। ওই পাপের রাজত্বে আমি একজন বড় আপুর মতো শুভাকাঙ্ক্ষী পেয়েছিলাম, আফিফা আপা। উনি আমার পালানোর প্ল্যান সম্পর্কে জানতো। উনি নিজেও এই প্ল্যানের শরিক ছিলেন। বাড়ির নিরাপত্তা ব্যবস্থা কিছুটা দুর্বল হতেই উনি সেই সুযোগে বন্নিকে নিয়ে ওই বাড়ি থেকে পালায়। কথা ছিল আপার ভাইয়ের বাসা থেকে আমি বন্নিকে পিক করে এই শহর ছেড়ে পালাবো, কিন্তু পথিমধ্যে তোমার গাড়ির সঙ্গে আমার অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে যখন তুমি আমাকে বিভিন্ন প্রশ্ন করেছিলে, তখন আমি ইচ্ছে করেই তোমাকে মিথ্যে এবং বানোয়াট জবাব দিচ্ছিলাম। এত বছর পর আমি আবার তোমার বিরক্তিকর কারণ হতে চাচ্ছিলাম না। আমি শুধু আমার বাচ্চাকে নিয়ে ঝামেলাহীনভাবে এই শহর ছাড়তে চাইছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। আমাকে সাহায্য করার অপরাধে আফিফা আপা নিজের প্রাণ হারায়। আবার ধরা পড়ে যাই আমি হিরণের কাছে। আরও একবার ওর ক্ষোভের শিকার হই, আরও একবার। এতদূর বলতেই বাণী থেমে যায়। চোখ বুজে জোরে নিঃশ্বাস টেনে নেয়। গলার কাছে চিনচিনে ব্যথা অনুভব করছে সে। দুর্জয় পুরো দৃশ্যটা দেখে, কিন্তু কিছু বলে না। সে বাণীকে এই মুহূর্তে থামাতে চাইছে না। মেয়েটা প্রথমবারের মতো এই সুযোগ পেয়েছে, বলে হালকা হয়ে নিক। দুর্জয় না হয় নীরবে সয়ে গেল এই মানসিক যন্ত্রণা। তার এই ক্ষণিকের মানসিক যন্ত্রণা নিশ্চয়ই বাণীর লালিত 7 বছরের শারীরিক এবং মানসিক যন্ত্রণার থেকে বড় নয়। বাণী আবার বলতে থাকে, সেই রাতে ঝড়ের তাণ্ডব মাথায় নিয়ে আমি ওই অভিশপ্ত ব্যাকইয়ার্ডে যাই, যেখানে আমার ভাইয়া খুন হয়েছিল। শিমুল গাছটার নিচে গিয়ে মাটি আঁকড়ে ঝড় সয়ে নেই। মাটিতে মাথা রাখার পর মনে হচ্ছিল ভাইয়ার কোলে মাথা রেখেছি। ভাইয়া হাত বুলিয়ে দিচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ অসুস্থ হয়ে পড়ি। সিরিয়াস অবস্থা হয়ে যাওয়ায় হিরণ আমাকে হসপিটালে অ্যাডমিট করাতে বাধ্য হয়। আমি সুযোগ বুঝে তৃতীয়বারের মতো পালাই, তবে এবার সম্পূর্ণ একা। দুর্জয় এবার নীরবতা ভেঙে প্রশ্ন করে, বন্নি কোথায়? ও নিজের বাবার আসল রূপ সম্পর্কে জানে? বন্নি হিরণের কাছে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। আমি আমার মেয়েকে নিজের কাছে নিয়ে আসব, এখান থেকে অনেক দূরে চলে যাব। আর রইল বন্নির হিরণ সম্পর্কে জানার ব্যাপারে।
তাহলে ওর কাছে ওর পাপা হিরো, মার্ভেল স্টুডিওজের সিনেমাগুলোর হিরোর মতো মনে করে ও নিজের পাপাকে। আমিও কখনো ওর সেই ধারণা পরিবর্তন করিনি। আমার মেয়ে এখনো খুব ছোট, এত কম বয়সে আমি ওর মনের ঘৃণা বীজ বপন করে ওর মন কুলুষিত করতে চাই না। ছোটবেলা থেকে যেই পুরুষকে হিরো জেনে এসেছি, হঠাৎ করে সেই পুরুষের জঘন্য রূপ সামনে আসার অনুভূতি কেমন হয় তা আমি ভালো করেই জানি। আমি চাই না আমার মেয়েও আমার মতো একই মানসিক যন্ত্রণা সহ্য করুক। শুধুমাত্র ওর জন্যই আমি বিয়ে না হওয়া সত্ত্বেও সবার সামনে হিরোনের ওয়াইফ সেজে থাকার মিথ্যা অভিনয় করে এসছে এতদিন। আমি চাই না কেউ আমার মেয়ের পরিচয় নিয়ে প্রশ্ন তুলুক। দুর্জয় নীরবে সব শুনছিল। বানের কথায় সে অনেকটাই গভীরভাবে মশগুল হয়েছিল, কিন্তু হঠাৎই তার টনক নড়ে ওঠে। সে সোজা হয়ে উঠে বসে প্রশ্ন করে, ওয়েট বানি, হিরনের প্রফেশন কি? আই ডোন্ট থিঙ্ক হি ইজ এ র্যান্ডম রিচ গাই হু গট সাচ পাওয়ার। দুর্জয়ের প্রশ্নের পিঠে এবার বানিও নড়ে চড়ে বসে। তাকে ভাবুক দেখা যায়। সে জবাব দেয়, হিরনের প্রফেশন কি তা আমার জানা নেই। উনি ওনার কাজের জগৎকে বাড়ির বাইরে ফেলে আসে সব সময়। আমার সামনে কখনো নিজের কাজ নিয়ে কোনো কথাও বলেনি। অল আই নো অ্যাবাউট হিম ইজ দ্যাট হি ইজ আ অরফান। ওনার কোনো ফ্যামিলির রুট নেই। দুর্জয় এতটুকু শুনে মনে মনে কিছু একটা ভাবতে থাকে। তার মাঝে বানি ফের বলে ওঠে, কিন্তু দেয়ার ইজ সামথিং, আমি জানি না, কিন্তু ফর সাম রিজন হিরন আমার আর বন্ধুর আইডেন্টিটি নিয়ে খুব প্রসেসিভ মেনটেন করতো সবসময়, অ্যাজ ইফ উনি কারো থেকে আমাদের ব্যাপারে লুকাচ্ছে। আর শমশের নামক একজন লোকের সঙ্গে ওনার পরিচয় আছে, যে বর্তমানে আমার আর বন্ধুর পরিচয় জানে। এই বিষয়টা নিয়ে হিরণকে খুব চিন্তিত হতে দেখেছি আমি। ওই শমশের নামক লোককে তুমি কখনো দেখেছো? হ্যাঁ, বাসায় এসেছিল একবার। লোকটা সাধারণ কেউ নয়, অস্ত্রধারী। দুর্জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। আজকের জন্য যথেষ্ট হয়েছে। এই মুহূর্তে আর কিছু ভাবার পরিস্থিতিতে নেই সে। মস্তিষ্ক সামান্য আরাম চাইছে। দুর্জয়কে উঠে দাঁড়াতে দেখে বানি হাঁটু থেকে মাথা তুলে প্রশ্ন করে, তুমি কি বিরক্ত বোধ করছো? বানির প্রশ্নের কারণটা দুর্জয় ভালো করেই জানে। বহু বছর আগে সে বানিকে নিজের বিরক্তির কারণ বলে সম্বোধন করেছিল। বানি হয়তো এখনো নিজেকেই তাই ভাবছে। দুর্জয় বানির দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, ঘুমাও বানি, নিশ্চিন্তে ঘুমাও। হিরণ তোমার পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমি সেই গ্যারেন্টি দিচ্ছি। আর আমি আর্মিদের মেসে থাকি, এই বাসায় খুব কম আসা হয়, তাই তোমার এখানে কোনো অসুবিধা হবে না। কিছু প্রয়োজন হলে বাইরে ইলিয়াস আর ফুয়াদ আছে, ওদের ডেকে বললেই চলবে। বানি থমথমে গলায় বলে ওঠে, যথেষ্ট সাহায্য করেছো আমার, কিন্তু আমার তোমার ঝামেলা বাড়ানোর কোনো ইন্টেনশন নেই। আমি যত দ্রুত সম্ভব আমার মেয়ের কাছে যেতে চাই। দুর্জয় নিজের ক্লান্ত গলা সামান্য দৃঢ় করে শুধায়, তুমি ঝামেলা হও নাকি নও তা না হয় আমি বুঝবো। আর বন্নিকে তুমি পাবে, আমাকে শুধু কিছুটা সময় দাও, আজ আসি। কথাটুকু বলে দুর্জয় আর অপেক্ষা করে না, প্রস্থান করে সেখান থেকে। বানির মধ্যে কোনো হেলদোল দেখা যায় না। সে একই ভঙ্গিতে বসে রয়। বুকটা হঠাৎ এত হালকা অনুভব হচ্ছে কেন? কাউকে নিজের লাইফের বয়ে বেড়ানো স্যাড সঙের লিরিক্স শোনানোর ফলে আচ্ছা সেই কেউটা কি অন্য কেউ হতে পারত না? দুর্জয় কেন হতে হবে? দ্বিতীয় মিশন সফল হওয়া উপলক্ষে শমশের মজুমদার নিজের বাসায় আজ আনন্দ মজলিসের আয়োজন করেছে। এই আনন্দ মজলিস আর 10টা সাধারণ আনন্দ মজলিসের মতো নয়। এ শয়তানের আনন্দ মজলিস। এখানে যেমন মদের যোগান রয়েছে, তেমনই রয়েছে এক লাস্যময়ী নারী, যে নিজের অঙ্গভঙ্গি দ্বারা বয়স্ক শমশেরের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছে। শমশের মজুমদারও কম নয়, তিনিও নিজের মনোযোগ সেই নারীর দিকে স্থির করে রেখেছে। শমশের মজুমদার কখনো বিয়ে না করলেও নারী সঙ্গের অভাব হয়নি তার। যখন ইচ্ছে জেগেছে এরকম লাস্যময়ী নারী নিজের বাসায় নিয়ে এসেছে। হাঁটুর বয়সী মেয়েরাও মোটা অঙ্কের টাকার লোভে শমশের মজুমদারকে ফিরিয়ে দেয়নি কখনো। আচমকা কারো আগমনে শমশেরের মনোযোগ ভঙ্গ হয়। নিজের ডান হাত মানিককে দেখেই তিনি প্রশ্নবোধক দৃষ্টি মেলে তাকায়। মানিক এগিয়ে এসে শমশেরের কানে কানে জানায়, হিরণ স্যারের স্ত্রী বানিয়ে হসপিটাল থেকে পালিয়েছে। ছোট্ট খবরটুকু পেতেই শমশের মনে মনে হিসাব মিলিয়ে ফেলে। তবে এই কারণেই হিরণ আজকের মজলিসে উপস্থিত হয়নি। শমশের এটা ভেবে পায় না বানি নামক ওই মেয়ে হিরণের থেকে পালিয়ে বেড়ায় কি কারণে।
হিরণ নামক ওই জানোয়ারটা তো কুকুরের মতোই বিশ্বস্ত। সংসারের এত লোভ দেখানো সত্ত্বেও এত বছরে কোনো লাস্যময়ী নারী দ্বারা আকর্ষিত হয়নি। ওই বাণী নামক রুগ্ন দেখতে মেয়েটা ছাড়া অন্য কোনো নারীর সংস্পর্শে যায়নি। এমন বিশ্বস্ত কুকুরকে নিজের স্ত্রীর মন জয় করতে পারেনি। ভাবনাটা মনে উকি দিতেই শমশের একা একা হাসে। হিরণ নামক ওই পালিত কুকুরটার খুব আত্মগরিমা, অথচ সামান্য এক নারীর মন জয় করতে কি না সে ব্যর্থ হলো। শমশেরের ভাবনার মাঝেই মানিক প্রশ্ন করে, স্যার এখন আপনার কি অর্ডার? হিরণ কি ওই মেয়েটাকে খুঁজছে? হ্যাঁ স্যার, আকাশ পাতাল এক করে খুঁজছে। খবর পেলাম যাদের গাফলতির ফলে কিনা মেয়েটা পালিয়েছে তাদেরকেও খুন করেছেন তিনি। পরিস্থিতি বেশ গরম। শমশের মজুমদার বাঁকা হেসে শোধায়, গরম পরিস্থিতিকে আরো গরম কিভাবে করে তোলা যায় জানো মানিক? মানিক প্রশ্নবোধক দৃষ্টি মেলে জানতে চায়, আপনি কি কিছু ভাবছেন স্যার? হিরণ মেয়েটাকে খুঁজে পাওয়ার আগে আমাদের ওকে খুঁজে বের করতে হবে। কুকুরটা খুব ঘেউ ঘেউ শুরু করছে না। ওকে মিনি বিড়াল বানিয়ে পা চাটানোর মোক্ষম সুযোগ এটা। নিজের স্যারের কথা শুনে মানিকের মুখে সন্তোষজনক হাসি ফুটে ওঠে। কি দারুণ, কি দারুণ! স্যার অবশেষে এই হিরণকে নাচানোর পরিকল্পনা করছেন। কি দারুণই না হবে যখন হিরণ স্ত্রীর জন্য পাগলের মতো ছটফট করবে। দৃশ্যটা কল্পনা করে আরেক দফা হাসে মানিক। নিজের বেডরুমে সিঙ্গেল সোফাটায় বসে আছে এক পুরুষ। এক হাতে একটা ল্যাভেন্ডার রঙের শিফনের ওড়না জড়িয়ে রেখেছে সে। ওড়নাটা নাকের কাছে চেপে ধরে চোখ বুজে রয়েছে সে। অনুভব করার চেষ্টা করেছে কারো অস্তিত্ব। অন্ধকারে তলানো রুমটায় শুনশান নীরবতা পরিলক্ষিত। আজ 3 দিন ধরে বাণী পলাতক। কোথায় আছে কে জানে, কার কাছে আছে সেটাও জানা নেই হিরণের। বাণীকে খোঁজার যথাসাধ্য চেষ্টা করেছে সে। বাস স্টপ, স্টেশন সর্বত্র নিজের লোক ছড়িয়ে রেখেছে। এতটুকু নিশ্চিত বাণী এখনো শহর ছেড়ে বেরোয়নি, কারণ সে চেষ্টা করলেই হিরণের কাছে এতক্ষণে ধরা পড়ে যেত। হিরণ একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, দিন শেষে যেহেতু আমার কাছেই ফিরবে, তাহলে অযথাই লুকোচুরি খেলে কি মজা পাও বানি? আমার ভুলের জন্য আর কোনো শাস্তি খুঁজে পাওনি তুমি? খুব পুরাচ্ছ। দরজা খোলার শব্দ পেতেই হিরণ ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকায়। দরজাটা খুলে যেতেই বাহিরের আলোয় রুমটা কিঞ্চিৎ আলোকিত হয়ে ওঠে। সেই আলোয় হিরণ দরজার সামনে বন্নিকে দেখতে পায়। এক হাতে একটা স্পাইডারম্যানের সফট টয় ধরে মুখ লটকে দাঁড়িয়ে আছে সে। হিরণ মৃদু হেসে নরম গলায় ডাকে, আসো মা। বন্নি মুখ লটকেই তার পাপার কাছে এগিয়ে যায়। হিরণ মেয়েকে টেনে নিজের কোলে বসায়। এক হাতে মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে দিতে প্রশ্ন করে, ঘুম আসছে না? বন্নি মাথা নেড়ে না বলে। হিরণ ফের হেসে প্রশ্ন করে, কি করলে আমার প্রিন্সেসের ঘুম আসবে? বন্নি কিছুক্ষণ চোখ সরু করে কিছু একটা ভাবে, অতঃপর বলে ওঠে, আমি একটা মুভি দেখেছি বাবা, ওখানে একটা আমার সমান বয় ছিল। ওকে ওর বাবা গান গেয়ে ঘুম পাড়িয়ে দিত। তুমিও আমার জন্য গান গাইবে? মেয়ের অদ্ভুত আবদারে হিরণ অপ্রস্তুত হয়ে পড়ে। এসব গান টান তার কখনো তেমন একটা শোনা হয় না। তার গলাও গান গাওয়ার মতো না। কি গান গাইবে সে? গানের কথা ভাবতে গিয়েই হিরণের মনে পড়ে যায় বাণীর কথা। আনিসুজ্জামান তালুকদারের কাছে সে শুনেছিল বাণী গান গাইতে খুব পছন্দ করে। ছোটবেলায় শিল্পকলা একাডেমি হতে গান গাওয়া শিখেছিল। পরে কি হয়েছে কে জানে, হুট করেই বাণী গান ছেড়ে দিল, আর কখনো কেউ তাকে গাইতে শুনেনি। তবে হিরণের সেই সৌভাগ্য হয়েছে। আনিসুজ্জামানের বাড়ি থেকে বাণীর গান গাওয়া বেশ কিছু ট্যাপ রেকর্ডার নিজের সংগ্রহে রেখেছে সে। মাঝে মধ্যেই তা শোনা হয়। সেখান থেকে একটা গানের কিছু চরণ তার মনে আছে। মেয়ের আবদার রাখতে নিজের বেসুরো গলায় সেই লাইনগুলো গাওয়া শুরু করে হিরণ। বাতে কভি না তো ভুলনা, कोई तेरे खातिर है जी रहा, जाए तू कहीं भी सोचना, कोई तेरे खातिर है जी रहा, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ, बातें कभी ना तू भूलना,
कोई तेरे खातिर है जी रहा। নিজের পাপার বেসুরো গান শুনতে শুনতে বন্যি বাণীর ওড়নাটা টেনে নিজের গায়ে জড়িয়ে নেয়। অতঃপর হিরণের বুকে গুটিসুটি মেরে বলে, আই এম মিসিং মাম্মাম। হিরণ নিচু গলায় বলে, আই এম মিসিং হার মোর।